ক্লাস 7 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, বিষয় ইতিহাস, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর দাগের প্রশ্ন, সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো। কুতুবউদ্দিন আইবকের সময়ে কিসের চারধারে দিল্লি গড়ে ওঠে? অপশান এ সিরি, অপশান বি দিন পনাহ, অপশান সি কিলারাই পিথোরা, অপশান ডি আগ্রা। অ্যান্সার হবে অপশান সি কিলারাই পিথোরা। পরের প্রশ্ন, দিন ই ইলাহি প্রবর্তন করেন শেরশাহ, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর। অপশান বি আকবর। পরের প্রশ্ন, ঐতিহাসিক বর্ণনা দিয়েছেন ইলতুৎমিশের আমলে দিল্লি নির্মাণের। কোন ঐতিহাসিক? বর্ণি, ইসামি, নিজামি, আবুল ফজল। এটা হবে বর্ণি। পরের প্রশ্ন, কোটলা মানে? একটু উঁচু মঞ্চ, শহর কেন্দ্র, কেল্লা, নদী তীরবর্তী শহর। একটু উঁচু মঞ্চ। পরের প্রশ্ন, মোগলদের সময়ে স্বর্ণ মুদ্রাকে বলা হতো? দাম, রুপায়া, আশরাফি, টঙ্কা। অপশান সি আশরাফি। পরের প্রশ্ন, ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন ফ্রান্স থেকে, ডেনমার্ক থেকে, পর্তুগাল থেকে, হল্যান্ড থেকে? পর্তুগাল থেকে। 2 নম্বর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যেখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে থাকবে। পরের প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। পরের প্রশ্ন, জামের যুদ্ধ কত সালে হয়েছিল? জামের যুদ্ধ 1528 সালে হয়েছিল। পরের প্রশ্ন, হনুজ দিল্লি দূর অস্ত উক্তিটি কার? হনুজ দিল্লি দূর অস্ত মানে দিল্লি এখন অনেক দূর, এই উক্তিটি সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়ার। পরের প্রশ্ন, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 সালে রাজা চতুর্দশ লুই এবং তাঁর অর্থমন্ত্রী জা ব্যাপটিস্ট কোলবার্টের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা কি ছিল? বিজয়নগর রাজ্যের প্রধান ও মানক মুদ্রা ছিল সোনার বরাহ। এছাড়াও সোনা ও তামার সংকর ধাতু, পানাম এবং তামার মুদ্রা চিতল বা কাসু দৈনন্দিন লেনদেনে প্রচলিত ছিল। পরের প্রশ্ন, 3 নম্বর দাগের 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। 2 × 5 = 10। খলজি বিপ্লব বলতে কি বোঝো? 130 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজির নেতৃত্বে খলজি বংশের ক্ষমতা দখলকে মধ্যযুগের ইতিহাসে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লির সিংহাসন থেকে তুর্কি অভিজাতদের প্রায় একচেটিয়া ক্ষমতার অবসান ঘটে এবং অতুর্কি ও ভারতীয় মুসলমানরা রাজকার্যে অংশগ্রহণের সুযোগ পায়। খানোয়ার যুদ্ধে কি ঘটেছিল? 1527 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবর ও মেবারের রাজপুত রাজা রানা সঙ্গের মধ্যে খানোয়ার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বাবর তাঁর সুদৃঢ় সামরিক কৌশল ও কামানের ব্যবহার করে রাজপুতদের শোচনীয়ভাবে পরাজিত করেন, যার ফলে ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি পাকা হয়। পরের প্রশ্ন, হুন্ডি কি? হুন্ডি হলো মধ্যযুগে প্রচলিত এক ধরনের আর্থিক লেনদেনের মাধ্যম বা হুন্ডি ব্যবস্থা। এটি মূলত এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে বড় অঙ্কের অর্থ স্থানান্তরের জন্য ব্যবহৃত এক প্রকার বিনিময়পত্র বা ঋণের দলিল। পরের প্রশ্ন, করড়ি কাদের বলা হতো? মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে রাজস্ব ব্যবস্থা সুদৃঢ় করতে পরগনা বা নির্দিষ্ট এলাকায় যে সকল রাজস্ব কর্মচারীদের নিয়োগ করা হয়েছিল তাদের করড়ি বলা হতো। এদের মূল কাজ ছিল জমি জরিপ করা, কৃষকদের কাছ থেকে ভূমি রাজস্ব নির্ধারণ করা এবং তা সম্পূর্ণভাবে আদায় করা। করর শব্দ থেকে এই নামের উৎপত্তি। পরবর্তীতে সম্রাট শাহজাহানের আমলে এদের মূল কাজ শুধুমাত্র রাজস্ব সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরের প্রশ্ন, সরাফ কাদের বলা হতো? মধ্যযুগে ও মুঘল আমলে যারা মুদ্রা পরীক্ষা, অর্থের বিনিময় এবং
ব্যাংকিং এর কাজ করতেন তাদের সরাব বলা হতো। সেই সময়ে বাজারে বিভিন্ন ধরনের দেশি বিদেশি মুদ্রা চালু থাকায় সরাফরা মুদ্রার গুণগত মান ও খাঁটিত্ব যাচাই করতেন। এছাড়াও তাদের বিভিন্ন অঞ্চলের মুদ্রার বিনিময়ে হুন্ডি চালু রাখা এবং প্রয়োজনে ঋণ দেওয়ার কাজও করতেন। পরে প্রশ্ন, ৪-৫টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৩টি। যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে ৩ করে। ৩ × ৩ = ৯। পরে প্রশ্ন, মানে টিকা লেখো জাইগিরদারি ব্যবস্থা। মুঘল সম্রাট আকবর এই ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ দেন। জায়গির শব্দের অর্থ হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের ভূমি রাজস্ব সংগ্রহের অধিকার। মুঘল আমলে মনসাবদের নগদ বেতনের পরিবর্তে জমির রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হতো এবং এই নির্দিষ্ট অঞ্চলটিকেই জায়গির বলা হতো। যে সমস্ত কর্মচারীরা এই জায়গির দেখাশোনা করতেন তাঁদের জায়গিরদার বলা হতো। জায়গিরদারি ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণে রাখা। পরের প্রশ্ন, টিকা লেখো ইকতা ব্যবস্থা। সুলতানি আমলে সুলতান ইলতুৎমিশ ভারতে ইকতা ব্যবস্থা চালু করেছিলেন। ইকতা শব্দের অর্থ হলো বন্টন বা অংশ এবং প্রাপককে বলা হতো ইকতাদার বা মুক্তি। এই ব্যবস্থায় সাম্রাজ্যের জমিগুলিকে ছোট ছোট ভাগে ভাগ করে সামরিক বা বেসামরিক কর্মকর্তাদের বেতন বা খরচের বিনিময়ে দেওয়া হতো। ইকতাদারদের মূল কাজ ছিল সেই নির্দিষ্ট অঞ্চল থেকে রাজস্ব আদায় করা, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং প্রয়োজন মতো সুলতানের জন্য সৈন্য সরবরাহ করা। সুলতানি সাম্রাজ্য বিস্তারে এবং দূরবর্তী অঞ্চলগুলির উপর কেন্দ্রীয় শাসন দৃঢ় করতে এই ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরের প্রশ্ন, দিল্লি শহরের জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন? পরের প্রশ্ন, উত্তরটা দেখে নাও। মধ্যযুগীয় বা সুলতানি আমলে ভৌগোলিক অবস্থান এবং সীমাবদ্ধতার কারণে দিল্লি শহরে পানীয় জলের প্রধান সমস্যা ছিল। যেমন যমুনা নদীর গতিপথ। দিল্লির মূল সমস্যা শহরটি যমুনা নদী থেকে কিছুটা উঁচুতে অবস্থিত হওয়ায় নদীতে জল থাকলেও শহরের দৈনন্দিন জীবনে তা সরাসরি ব্যবহার করা কঠিন ছিল। যেমন বৃষ্টিপাতের উপর নির্ভরতা। শহরটির প্রধান জলধারগুলি মূলত বর্ষার বৃষ্টির উপর জলের উপর নির্ভরশীল ছিল। খরা বা কম বৃষ্টিপাতের সময় জলের প্রবল সংকট দেখা দিত। আরেকটি হচ্ছে ভৌমজলের সীমাবদ্ধতা। ভূগর্ভস্থ জলের স্তর নিচে থাকা এবং আধুনিক জল উত্তোলনের প্রযুক্তির অভাবে সুলতান ও সম্রাটদের কুয়ো এবং জলাধার খনন করে বা খাল কেটে জল সরবরাহ করতে হতো, যা বিশাল জনসংখ্যার জন্য যথেষ্ট ছিল না। পরের প্রশ্ন লেখো। পরের প্রশ্ন, টিকা লেখো লালকেল্লা। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। ৫ নম্বর থেকে প্রশ্ন, ৮-১০টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৪টি, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। ৫ × ৪ = ২০। প্রথম প্রশ্ন, ১৫২৬ খ্রিস্টাব্দে থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মোগল আফগান দ্বন্দ্বের বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি পর্যালোচনা করো। এই উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, টিকা লেখো শের শাহের সংস্কার সমূহ। এর উত্তরটাও আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বড় প্রশ্নের উত্তর বলতে একটু সমস্যা হতে পারে, তাই তোমরা দেখি আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। এর উত্তরটা তোমরা দেখে নাও। এর উত্তরটাও তোমরা দেখে নিতে পারো এবং খাতায় লিখে নিতে পারো।